আসসালামু আলাইকুম। তো এখন দেখবো আমরা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী অধ্যায় পঞ্চম, সেটা হচ্ছে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতি। তো এটা নিয়ে কিন্তু বেশ ভালো কোশ্চেন আসে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে পরিবেশ ও প্রকৃতি। এখানে হচ্ছে কি আছে, ইউনেপ 1976 সালে এটা হচ্ছে করছে, সংজ্ঞা দিছে আর কি। পরিবেশের সুরক্ষা মানে মানুষের সুরক্ষা, অস্তিত্বের সুরক্ষা। আচ্ছা, এখন দেখি হচ্ছে বাংলাদেশের পরিবেশ অবক্ষয়ের মূল কারণের মধ্যে আছে জনসংখ্যার একটা চাপ আছে, তারপর এদিকে শিল্পায়ন আর নগরায়ন আছে। এই যে আপনার হচ্ছে শিল্পায়ন নগরায়নের ফলে এরকম 80% নদী, যেগুলো হচ্ছে নদীতে আর কি মিশে যায়, যেগুলো হচ্ছে এরকম প্রতিদিন যে 34 কোটি ঘনমিটার বর্জ্য উৎপন্ন হয়, সব এখানে মিশে যায়। আবার যে আমাদের বায়ুর যে আইকিউ এয়ার, সেখানে কিন্তু বলছে যে দ্বিতীয় সর্বোচ্চ দূষণ হচ্ছে আমাদের এখানেই হয়। তারপর বন উজাড় আর হচ্ছে জীববৈচিত্র্যের ধ্বংস। এখানে হচ্ছে দেখবেন যে ওই যে 2050 সালের মধ্যে আপনার আইপিসি অনুযায়ী 15% এলাকা বিলীন হয়ে যাবে। দূষণ আর হচ্ছে দখল। তো এরকম দেখবেন যে হচ্ছে 65% আপনার যে হচ্ছে দূষণ হয় আর কি, সেটা সব কিন্তু নদীতেই হচ্ছে আর কি। নদীর প্রবাহ কমে যাচ্ছে। তবে যে প্রতিদিন যে আপনার 21 কোটি যে আপনার হচ্ছে ঘনমিটার টেনারি আর কি বর্জ্য উৎপন্ন হয়, সেটা কিন্তু নদীতেই মিশতেছে। আচ্ছা, জলবায়ু পরিবর্তন আর হচ্ছে বৈশ্বিক উষ্ণতা। এখন যে বৈশ্বিক উষ্ণতার ফলে কিন্তু আমাদের এরকম 1 কোটি মানুষ জলবায়ু উদ্বাস্ত হয়ে যাবে, আর আমাদের 17% বা 18% এরকম এলাকা ডুবে যাবে কিন্তু 2050 সালের মধ্যে। আর দূষণ হচ্ছে জনস্বাস্থ্য সংকট। এটার মধ্যে হচ্ছে আপনার আইকিউইআর অনুযায়ী আপনার হচ্ছে ডব্লিউএইচ এর যে নির্ধারিত মান, সেটার তুলনায় আমাদের ঢাকার যে বায়ু, সেটা হচ্ছে আপনার 12 গুণ বেশি আর কি দূষিত। আচ্ছা, তারপর হচ্ছে এর ফলে কিন্তু ডায়াবেটিস, টাইফয়েড, তারপর গ্যাস্ট্রো ইন্টারাইটিস এন্টারাইটিস। ওকে, তারপর হচ্ছে ভূমি ক্ষয় আর হচ্ছে পাহাড় ধস। জলবায়ু পরিবর্তনের ফলে ভূমি ক্ষয় আর পাহাড় ধস হচ্ছে। আর রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিবেশগত চাপ, তাদের ফলে কিন্তু এরকম 4,000 একর বনভূমি উজাড় হয়ে গেছে অলরেডি। তবে ভূমিকম্প আর প্রাকৃতিক দুর্যোগ এবং সমুদ্র বিশ্বের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তো এই 10টা পয়েন্ট এখানে বলছে, তাহলে 10টা পয়েন্ট আবার বলি। ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ আর হচ্ছে সমুদ্র বিশ্বের উচ্চতা বৃদ্ধি, রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিবেশগত প্রভাব, ভূমিধস ও পাহাড় ধস, তারপর হচ্ছে দূষণ ও জনস্বাস্থ্য সংকট, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা, নদী দূষণ ও দখল, বনজারকরণ আর জীববৈচিত্র্য ধ্বংস, শিল্পায়ন আর নগরায়ন, আর হচ্ছে জনসংখ্যার চাপ। এটা হচ্ছে পরিবেশগত অবক্ষয়ের মূল কারণ হচ্ছে এগুলা। ওকে, তারপর আছে এখন হচ্ছে বাংলাদেশ বর্তমান পরিবেশ প্রকৃতি সম্পর্কিত প্রধান চ্যালেঞ্জ সমূহ কী কী। এই যে আপনার আছে অপরিকল্পিত নগরায়নের অবকাঠামো নির্মাণ, দূষণ ও জনস্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পাইছে, যে আপনার হচ্ছে আইকিউআরের PM2.5 এর মাত্রা অনেক বেশি। জলবায়ু উদ্বাস্তু সমস্যা ও দারিদ্র্য বিস্তার হয়েছে এখন। তারপর হচ্ছে আপনার প্রাকৃতিক দুর্যোগের ঘনত্ব তীব্রতা বৃদ্ধি পাইছে। পরিবেশ সংরক্ষণের প্রশাসনিক দুর্বলতা আছে। আইন প্রয়োগের ঘাটতি ও দুর্নীতি আছে। তারপর এদিকে নদী ও খাল বিলুপ্তি, পানির সংকট আছে। তারপর বনভূমি হ্রাস আর হচ্ছে জীববৈচিত্র্যের বিলুপ্তি আছে। তো 8টা পয়েন্ট এখানে বলছে, এগুলো হচ্ছে কি, আবার বলি। বনভূমি হ্রাস, জীববৈচিত্র্যের বিলুপ্তি, নদী ও খাল বিলুপ্তি, পানির সংকট, তারপর হচ্ছে আইনের ঘাটতি ও দুর্নীতি, পরিবেশ সংরক্ষণের প্রশাসনিক দুর্বলতা, প্রাকৃতিক দুর্যোগের ঘনত্ব ও তীব্রতা বৃদ্ধি, জলবায়ু উদ্বাস্তু সমস্যা ও দারিদ্র্য বিস্তার, দূষণ ও জনস্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ন ও অবকাঠামো নির্মাণ। এখন পরিবেশ অবক্ষয় রোধে করণীয় কী কী আছে। তো করণীয়ের মধ্যে আপনার হচ্ছে আছে এখানে বনায়ন ও সবুজায়ন। এই বনায়ন ও সবুজায়নের মধ্যে হচ্ছে, তো বনায়ন ও সবুজায়নের মধ্যে আছে আপনার হচ্ছে যে বৃক্ষরোপণ, নতুন বনায়ন করা, ওই যে উপকূলীয় যে আপনার হচ্ছে আর কি, ওখানে যে কী বলে এটাকে, সবুজ বেষ্টনী প্রকল্প, এটা আর কি চালায় যাওয়া। তারপর হচ্ছে বন দখল রোধ করা, পুনর্বনায়ন করা। তারপর হচ্ছে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিকে আর কি স্থানীয় পর্যায়ে কর্মসূচি হিসেবে চালু করা উচিত। এটা হচ্ছে বনায়ন আর সবুজায়নের মধ্যে পড়ে এগুলা। আর এখন থেকে হচ্ছে পরিবেশ বান্ধব শিল্পনীতি। এর মধ্যে আপনার হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে কি EIA। এটা কি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, অর্থাৎ সবগুলো প্রকল্পের শুরুর আগে দেখতে হবে পরিবেশের উপর কী ক্ষতি করতেছে। তারপর হচ্ছে ETP স্থাপন করা লাগবে। আর সবুজ শিল্প প্রণোদনা বা হচ্ছে আপনার গ্রিন ক্লাইমেট ফান্ডের ব্যবস্থা করতে হবে। তারপর নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার করতে হবে। এর মধ্যে আছে আপনার সোলার এনার্জি, যেটা হচ্ছে আপনার IDCOL ইটকল সোলার প্রোগ্রাম, যেটা হচ্ছে সম্ভবত
আহ, এটা ভুলে গেলাম, এটা হচ্ছে গ্রামীণ অঞ্চলে আর কি এটা করা হয় আর কি। 1 মিনিট। তো ইটকল হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড। এটা হচ্ছে এখানে যে সোলার প্রোগ্রামগুলো আছে এগুলো চালাতে হবে, তারপর বায়ুশক্তি আর বায়োগ্যাসের ব্যবস্থা করতে হবে, আর এনার্জি এফিসিয়েন্সি বাড়াতে হবে, তার পাশাপাশি গ্রিন বিল্ডিং কোড এটা অনুযায়ী আপনার সব বিল্ডিংগুলো করতে হবে। আর নদী ও জলাধার পুনরুদ্ধার করতে হবে, নদী নদী খনন আর পুনরুদ্ধার করতে হবে, অবৈধ দখল মুক্তকরণ করতে হবে, প্লাস্টিক আর বর্জ্য নিয়ন্ত্রণ করতে হবে, আর কমিউনিটি বেসড ওয়াটার ম্যানেজমেন্ট করতে হবে। এগুলো হচ্ছে নদী ও জলাধার পুনরুদ্ধারের মধ্যে পড়বে। এখন জনসচেতনতা ও শিক্ষা এর মধ্যে পড়বে হচ্ছে আপনার পরিবেশ শিক্ষা, তারপর হচ্ছে গণমাধ্যম ও সামাজিক প্রচারণা, স্কুল পর্যায়ের প্রকৃতি ক্লাব, তারপর ধর্মীয় প্রতিষ্ঠান ভিত্তিক প্রচারণা। এগুলো হচ্ছে জনসচেতনতা ও শিক্ষার মধ্যে পড়বে। আর আইন প্রয়োগ আর প্রশাসনিক দক্ষতার মধ্যে আপনার পড়বে যে হচ্ছে যে পরিবেশ আইন 1995 আর পরিবেশ আদালত আইন 2010 এগুলো বাস্তবায়ন করতে হবে। আর নিয়ন্ত্রণ সংস্থার শক্তিশালীকরণ করতে হবে, জরিমানা ও দায়বদ্ধতা করতে হবে, আর স্থানীয় প্রশাসনের সম্পৃক্ত করতে হবে। আর জলবায়ু অভিযোজন কর্মসূচি এর মধ্যে আপনার হচ্ছে অ্যাডাপ্টেশন আর মিটিগেশন আর কি করতে হবে, আর ডেল্টা প্ল্যান 21 এর অনুযায়ী করতে হবে। তারপর হচ্ছে যে বিসিসি স্যাপ এটা মানতে হবে, তারপর উপকূলীয় জনপদের পুনর্বাসন করতে হবে, আর আন্তর্জাতিক সহায়তা দিয়ে কাজ করতে হবে। তারপর টেকসই উন্নয়ন নীতি বাস্তবায়ন আপনার গোল 13, 14 আর 15 এগুলো বাস্তবায়ন করতে হবে। তারপর নাগরিক দায়িত্ব ও সমাজভিত্তিক উদ্যোগের মধ্যে পড়বে আপনার ওই যে বিদ্যুৎ আর পানি অপচয় না করা, তারপর বর্জ্য আলাদা করা, আর হচ্ছে পুনর্ব্যবহার করা, বৃক্ষরোপণ, পলিথিন ব্যবহার করা, পলিথিন আর কি করা আর কি, এর মানে বিকল্প ব্যবহার করা, আর স্থানীয় পরিবেশ সংরক্ষণ আর কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। ওকে, তারপর এখন হচ্ছে আপনার হচ্ছে এর মধ্যে আছে আচ্ছা, এখন কিছু সমস্যা দেখবো, আর সমস্যাগুলোর হচ্ছে করণীয় পেশারে দেখবো। যেমন হচ্ছে আপনার হচ্ছে এই যে অপরিকল্পিত নগরায়ন আর অবকাঠামো নির্মাণ। তো এটার ফলে কিন্তু জলাবদ্ধতা, তারপর হচ্ছে আপনার নগর তাপদাহ, সবুজ এলাকাগুলো হয় আর কি। এটা ঠিক করার জন্য নগর পরিকল্পনা করতে হবে, মাস্টার প্ল্যান, তারপর সবুজ নগর এগুলো করতে হবে। আর শিল্প এবং যানবাহনজনিত দূষণ এগুলোর ফলে কিন্তু আপনার বায়ু, মাটি, পানি দূষণ হয়, শ্বাসকষ্ট, হৃদরোগ এগুলো জনসংকট হয়। তো এগুলোর জন্য আপনাকে ইটিভি বাধ্যতামূলক করতে হবে। তারপর হচ্ছে ক্লিন এনার্জি, গণবহন পরিবর্তন, পরিবেশ ছাড়পত্র কঠোর করতে হবে। আর জলবায়ু পরিবর্তন আর বৈশ্বিক উষ্ণতা এটার যে কারণ, এটার ফলে কিন্তু আপনার ঘূর্ণিঝড়, তারপরে হচ্ছে বন্যা, খরা এগুলো কিন্তু বেশি হয়। এই জন্য আপনাকে ক্লাইমেট অ্যাডাপ্টেশন আর হচ্ছে মিটিগেশন পলিসি, তারপর হচ্ছে উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ, আর হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি এগুলো কিন্তু করতে হবে। তারপর হচ্ছে নদী দূষণ আর হচ্ছে আপনার হচ্ছে দখল এগুলোর জন্য সৃষ্টি হচ্ছে নব্যতারা, তারপর বন্যার ঝুঁকি, পানির সংকট সৃষ্টি হয়। তো এটা আপনাকে ঠিক করতে নদী দখল মুক্তকরণ করতে হবে, তারপর হচ্ছে শিল্প বর্জ্য নিয়ন্ত্রণ, আর হচ্ছে নদী পুনরুদ্ধার করতে হবে। বন উজাড় আর জীববৈচিত্র্য ধ্বংস, তো এটার ফলে আপনার মাটির ক্ষয়, তারপর স্থানীয় জলবায়ু পরিবর্তন, প্রজাতি বিলুপ্তি হয়ে যায়। তো এটা ঠিক করতে আপনাকে সামাজিক বনায়ন, তো সংরক্ষিত বনাঞ্চল বৃদ্ধি, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে। তারপর হচ্ছে পরিবেশ প্রশাসনের দুর্বলতা, এর ফলে আপনার হচ্ছে নীতি বাস্তবায়নে ব্যর্থতা সৃষ্টি হয়, তারপর দূষণ নিয়ন্ত্রণে অকার্যকারিতা হয়। তো এটা ঠিক করতে আপনাকে হচ্ছে করতে হবে যে পরিবেশ আদালত শক্তিশালীকরণ করতে হবে, আর শাস্তি আর জরিমানা অকার্যকর করতে হবে। তো জলবায়ু উদ্বাস্তু, সামাজিক চাপ এটা করতে বস্তি বৃদ্ধি, তারপর হচ্ছে দারিদ্র্য, এটা ফলে হচ্ছে বস্তি বৃদ্ধি, দারিদ্র, সামাজিক অস্থির সৃষ্টি হয়। এটা ফলে আপনার হচ্ছে এটা করার জন্য গ্রাম ভাষা উন্নয়ন, পরিকল্পিত জলবায়ু এগুলো করতে হবে। আচ্ছা, এখন দেখি হচ্ছে কিছু হচ্ছে আপনার দেশভিত্তিক উদাহরণ, আর হচ্ছে একাডেমিক দৃষ্টিকোণ থেকে দেখি আমরা গ্লোবাল এনভায়রনমেন্টাল ডিক্লারেশন। তো এই যে সুইডেন, এটা হচ্ছে আপনার যে গ্রিন ইকোনমি মডেল এটা নিচে আর কি, যে পরিবেশ বান্ধব উন্নয়ন মডেল। এখানে হচ্ছে তারা কী করে, সাস্টেনেবল কনজামশন আর প্রোডাকশন করে আর কি। তারা কার্বন ট্যাক্স চালু করছে, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট হিটিং সিস্টেম চালু করে, আপনার হচ্ছে বিদ্যুতের জ্বালানির অপচয় রোধ করে, আর কার্বন ট্যাক্স চালু করছে। তো এটা হচ্ছে আপনার যে ইনভায়রনমেন্টাল কজনেটস কার্ভ, যেটা হচ্ছে আপনার মানে যত উন্নত হয় তত হচ্ছে তাদের হচ্ছে এরকম পরিবেশ দূষণ কমে যায়, সেটা আর কি বোঝায়। সুইডেন হচ্ছে এই তত্ত্বটা প্রয়োগ করে। আর ডেনমার্কে হচ্ছে আপনার এনার্জি ট্রানজিশন আর হচ্ছে উইন্ড ইকোনমি, তারা হচ্ছে এরকম মোট বিদ্যুতের 60% কিন্তু বাড়ি থেকে আর কি পায়। তা 2030 সালের মধ্যে তারা হচ্ছে এরকম ফসিল ফুয়েল মুক্ত দেশ গঠন করবে ডেনমার্ক আর কি, এটা মাথায় রাখতে হবে। তো তাদের হচ্ছে এখানে এই যে এনার্জি ট্রানজিশন থিওরি এটা কিন্তু এখানে আসে আর কি। তারপর সার্কুলার ইকোনমি এটাও এখানে চলে আসে এই থিওরিটা। আর জার্মানি করছে হচ্ছে আপনার ইকোলজিক্যাল মডার্নাইজেশন থিওরি। তো এটা অনুযায়ী হচ্ছে আর কি বলে যে হচ্ছে
আপনার এই যে শিল্প উন্নয়ন আর হচ্ছে পরিবেশ আর কি সংরক্ষণ করা, দুটোই একসাথে চলতে পারে যদি এরকম ওরকম ভালো নীতি, তারপর হচ্ছে আপনার প্রযুক্তিগত উদ্ভাবন আর হচ্ছে বাজার ব্যবস্থাপনা করা যায়, সব কিন্তু একসাথে হতে পারে আর কি। এটাই হচ্ছে আপনার ইকোলজিক্যাল মডার্নাইজেশন থিওরি বলে, যেটা হচ্ছে জার্মানি ইউজ করে আর কি। ঠিক আছে, তো হচ্ছে আপনার রিনিউয়েবল এনার্জি সোর্সেস তারা ইউজ করে। আর জাপান করে হচ্ছে আপনার টেকনোলজিক্যাল আপনার এনভায়রনমেন্টালিস্ট। তো এখানে তারা কী করে, আপনার পলিউটার পেস প্রিন্সিপাল, এটা মানে হচ্ছে যে দূষণ করবে তাকে হচ্ছে এরকম তাকে তার ফলে যে ক্ষতিগুলো হচ্ছে তার জন্য পে করতে হবে। এটা হচ্ছে কি পিপিপি, পলিউটার পেস প্রিন্সিপাল। তো এটা হচ্ছে আপনার এনভায়রনমেন্টাল গভর্নেন্স এর মধ্যে কিন্তু পড়তেছে। আর ভারত কী করতেছে আপনার, যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল জাস্টিস আর হচ্ছে সোশ্যাল ইকোলজি, এখানে 1986 সালে তাদের যে আইন এটা তারা ইমপ্লিমেন্ট করতেছে। তবে আরও এখানে সোশ্যাল ইকোলজি, যেটা হচ্ছে আপনার পরিবেশ আর মানুষের মধ্যে একটা নৈতিক সম্পর্ক টেকসই উন্নয়ন আর কি করানোর জন্য। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটা তো আমরা জানি ব্রান্টল্যান্ড কমিশন আপনার হচ্ছে রিপোর্ট 1987 সালে দেয় আর কি। তো পলিউটার পেস প্রিন্সিপাল, এটা হচ্ছে জাপানের। তারপর হচ্ছে আপনার প্রিকশনারি, এটা হচ্ছে আপনার ঝুঁকি থাকলে আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা করতে হবে। ইকোলজিক্যাল মডার্নাইজেশন থিওরি, এটা পড়লাম। রেজিলিয়েন্স থিওরি হচ্ছে প্রকৃতি আর সামাজিক ব্যবস্থার অভিযোজন ক্ষমতা, যেমন হচ্ছে মালদ্বীপ আর হচ্ছে আপনার হচ্ছে বাংলাদেশে নেওয়া হয়েছে। আর হচ্ছে সার্কুলার ইকোনমি, যেটা হচ্ছে বর্জ্যকে পুনর্ব্যবহার করা, এগুলো তো আমরা দেখলাম। আর হচ্ছে ইকোসিস্টেম অ্যাপ্রোচ, এটা হচ্ছে কি জীববৈচিত্র্য আর হচ্ছে প্রাকৃতিক ব্যবস্থার পারস্পরিক ভারসাম্য রক্ষা, যেটা হচ্ছে ফাউনিসে আর ইউনিক নিসে। আচ্ছা, দ্বিতীয় পর্বে এখানে দেখবো হচ্ছে আমরা পরিবেশগত সংকটাপন্ন এলাকা, একটা হচ্ছে আপনার কি কি। আচ্ছা, এখন দেখি যে হচ্ছে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া বলতে বা ইসি বলতে কী বোঝায়। তো এটা হচ্ছে এমন অঞ্চল যেটা হচ্ছে আপনার এরকম যেখানে প্রাকৃতিক যে ভারসাম্য সেটা হচ্ছে মারাত্মকভাবে নষ্ট হয়েছে বা হচ্ছে হওয়ার মতো আশঙ্কা সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে এরকম। তো এটার তাৎপর্য কি, এটা হচ্ছে আপনার ওই যে যে পরিবেশ সংরক্ষণ আর হচ্ছে জীববৈচিত্র্য রক্ষা একটা আইনি ভিত্তি তৈরি করে দেয়। এটা হচ্ছে আপনার যে ক্যারিং ক্যাপাসিটি আর কি, এটা আর কি বাড়ায় দেয় আর কি, এই জন্য করতে হবে। আর 2 নম্বর হচ্ছে আপনার মানবসৃষ্ট যে ক্ষতিকর কর্মকাণ্ড আর পরিবেশগত চাপ এটাকে হ্রাস করে আর কি। আচ্ছা, 3 নম্বর হচ্ছে টেকসই উন্নয়ন ধারণা বাস্তবায়নের পথ তৈরি করে দেয়, এটা আপনার ইসি আর কি, এই জন্য করতে হবে। আর 4 নম্বরে বলছে আপনার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করে এটা। তারপর হচ্ছে আপনার এদিকে হচ্ছে আন্তর্জাতিক যে পরিবেশগত অঙ্গীকার আর বৈশ্বিক দায়িত্ব পালন, এটা কিন্তু সাহায্য করে আমাদেরকে। তো এগুলোই হচ্ছে এখানে এর তাৎপর্য আর কি এগুলা। এখন বাংলাদেশে কী কী আছে, সুন্দরবন আছে, তারপর যে কক্সবাজার আছে, সেন্ট মার্টিন দ্বীপ আছে, সোনাদিয়া দ্বীপ, তারপর হাগালুকি হাওর আছে, টাঙ্গুয়ার হাওর, তারপর এগুলা আর কি টেকনাফ দ্বীপ, পিয়ান নদী, গুলশান বাড়িধারা লেক, এগুলো আছে। তারপর বুড়িগঙ্গা নদী, তুরাগ নদী, এগুলো আছে আর কি এখানে। আচ্ছা, এখন দেখি হচ্ছে আপনার কিছু স্থান এবং তাদের সংকটের কারণ। যেমন হচ্ছে সুন্দরবনে হচ্ছে সংকটের কারণ হচ্ছে আপনার যে তেল, রাসায়নিক দূষণ, লবণাক্ত বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, এগুলা। তারপর সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার, এগুলোকে সংরক্ষণ করতে হবে, উপকূলে ঘূর্ণিঝড়গুলোকে সুরক্ষা দিতে হবে। আর কক্সবাজারের যে বিভিন্ন যে আপনার পর্যটন রিসোর্ট, এগুলোকে হচ্ছে বর্জ্য দূষণ, পাহাড় কাটা, এগুলো হচ্ছে। তো এখানে পর্যটন নির্ভর অর্থনীতি বাড়াতে হবে। আর উপকূলীয় বাস্তুতন্ত্র এবং সামাজিক বৈচিত্র্য সংরক্ষণ করতে হবে। সেন্ট মার্টিন দ্বীপ, এখানে হচ্ছে যে প্রবাল আছে, তারপর হচ্ছে বর্জ্য দূষণ, এগুলো হচ্ছে এখানে প্রবাল প্রচারকে রক্ষা করতে হবে। আর হচ্ছে সামুদ্রিক মাছ, কচ্ছপ সংরক্ষণ করতে হবে। তো সোনাদিয়া দ্বীপ হচ্ছে আপনার চিংড়ি চাষ সম্প্রসারণ, বন উজাড়, মানব বসতি বৃদ্ধি, এগুলো বৃদ্ধি করতে হবে। আর হাগালুকি হাওর হচ্ছে অবৈধ মাছ আহরণ, তারপর হচ্ছে আপনার জলবায়ু ভরাট, জলাশয় ভরাট, তারপরে কৃষি সম্প্রসারণ, এগুলো আর কি হুমকির মুখে আসছে। টাঙ্গুয়ার হাওর এরকম অনিয়ন্ত্রিত পর্যটন, তারপর হচ্ছে বর্জন দূষণ, অতিরিক্ত মাছ আহরণ, এগুলো হচ্ছে। তো এগুলো আর কি কিছু উদাহরণ দেওয়া আছে এখানে। তারপর এখানে আছে হচ্ছে ইসিইতে হচ্ছে আপনার নিম্ন বর্ণিত কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে: প্রাকৃতিক বন আর হচ্ছে গাছপালা কর্তন, সকল প্রকার শিকার ও বন্যপ্রাণী হত্যা, তারপর হচ্ছে ঝিনুক, কোরাল ইত্যাদি বন্যপ্রাণী সংগ্রহ, তারপর প্রাণী উদ্ভিদের আবাসস্থল ধ্বংসকারী সকল প্রকার কার্যকলাপ, ভূমি ও প্রাকৃতিক পরিবেশ নষ্ট করবে এরকম কাজ, তারপর হচ্ছে মাটি পানির দূষণ এরকম করে আর কি। তারপর হচ্ছে মাছ আর অন্যান্য ক্ষতিকর প্রাণীর যে কোনো কার্যাবলী, যেমন নদী, জলাশয়, লেক, জলাভূমিতে বসত বাড়ি, শিল্প প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে নির্মাণ করা, বর্জ্য করা, বা যান্ত্রিক ও ম্যানুয়াল বা অন্যান্য পদ্ধতিতে বাতাস অন্যান্য ক্ষতিগত আহরণ করা। আচ্ছা, এখন হচ্ছে বলছে যে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ রক্ষায় রাষ্ট্রীয় নীতিমালা কেমন হওয়া দরকার। তো হচ্ছে আপনার এখানে এই যে নীতিমালা হওয়া দরকার হচ্ছে একটা কঠোর নিয়ন্ত্রণ করা দরকার সুন্দরবনে। তারপর হচ্ছে তেল, রাসায়নিক এগুলো দূষণে জরুরি ব্যবস্থা নেওয়া দরকার। আর হচ্ছে আপনার এগুলো আর কি সোজা পাবো আমরা। তোমার কক্সবাজার টেকনাফে হচ্ছে ইয়ে করতে হবে, আপনার হচ্ছে পাহাড় কাটা, এগুলো বন্ধ করতে হবে। তারপর হচ্ছে ভূমি ব্যবহারে দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেন্ট মার্টিনে হচ্ছে আপনার প্লাস্টিক সীমিত করতে হবে। তারপর স্থানীয় জনগণের অংশগ্রহণ দরকার হবে। আর সোনাদিয়া দ্বীপে হচ্ছে আপনার বাণিজ্যিক চিংড়ি চাষ নিয়ন্ত্রণ করতে হবে। আর হচ্ছে আপনার বন্যপ্রাণী আবাসস্থল করতে হবে।
সংরক্ষণ করতে হবে। হাকালুকি হাওরে হচ্ছে আপনার স্থানীয় যে নজরদারি, প্রশাসনিক নজরদারি সেটা নিশ্চিত করতে হবে। আর হচ্ছে আপনার ওখানকার মাছ বাস্তুতন্ত্রকে রক্ষা করতে হবে। এগুলাই আর কি টেকনোলজি, এগুলো আর কথা বললাম না। আচ্ছা, তৃতীয় পর্ব হচ্ছে এখানে দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল আর প্রস্তুতির ধাপ ও করণীয়। এখন দুর্যোগ ব্যবস্থাপনা বলতে বোঝায় যে হচ্ছে আপনার দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা, আর হচ্ছে আপনার দুর্যোগজনিত যে মানবিক সামাজিক, তো হচ্ছে এরকম দুর্যোগজনিত মানবিক সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় মোকাবেলার জন্য গৃহীত সমন্বিত কৌশল আর হচ্ছে ব্যবস্থাপনাকে বোঝায়। আচ্ছা, এখন হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনার চক্র, এটার মধ্যে 6টা মেইনলি আর কি ডিজাস্টার ম্যানেজমেন্ট সাইকেল, 6টা ধাপ আছে। এটা হচ্ছে আপনার প্রিভেনশন, যেটা হচ্ছে আগে যে বাঁধ নির্মাণ, বনায়ন এগুলা। আর মিটিগেশন হচ্ছে প্রশমন, সবচেয়ে এটা ব্যয়বহুল ধাপ। এখানে হচ্ছে ভবন কোড, তারপর হচ্ছে পরিকল্পনা, তারপর হচ্ছে বিভিন্ন যে সহিষ্ণু বন্যা সহিষ্ণু যে জাতগুলো আছে এগুলো রোপণ করতে হবে। তারপর হচ্ছে প্রস্তুতি আছে, প্রতিক্রিয়া যেটা রেসপন্স, তারপর রিকভারি আছে, এরপর হচ্ছে ডেভেলপমেন্ট আছে। এই 6টা হচ্ছে ধাপ। এটা হচ্ছে কি ডিজাস্টার ম্যানেজমেন্ট সাইকেল, যেটা আমরা ভূগোলে অলরেডি পড়েছি হচ্ছে। তারপর হচ্ছে এখানে দুর্যোগ ব্যবস্থাপনা চক্রে হচ্ছে আপনার সমন্বিত 2টা ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এটা হচ্ছে দুর্যোগ পূর্ব ঝুঁকি, আর হচ্ছে দুর্যোগ পরবর্তীর মধ্যে আছে হচ্ছে সারাদান, পুনরুদ্ধার ও উন্নয়ন। আর হচ্ছে দুর্যোগ পূর্বের মধ্যে আছে পূর্ব প্রস্তুতি, প্রতিরোধ আর হচ্ছে প্রশমন। ওকে, তারপর হচ্ছে দুর্যোগ মোকাবেলার কৌশল, এখানে হচ্ছে প্রি ডিজাস্টার প্রিপেয়ারনেস, এখানে হচ্ছে আপনার হচ্ছে চিহ্নিতকরণ, তারপর জনসচেতনতা বৃদ্ধি, তারপর প্রশিক্ষণ আর হচ্ছে মহড়া আছে, অবকাঠামোগত প্রস্তুতি আছে, সংগঠন আর হচ্ছে সমন্বয় আছে। এগুলো হচ্ছে এগুলোর মধ্যে করবে। আর প্রতিরোধমূলক এর মধ্যে আছে আপনার নদী ভাঙ্গন, বন্যা প্রতিরোধ, তারপর হচ্ছে আপনার তারপর হচ্ছে বনায়ন, উপকূলীয় কর্মসূচি, তারপর শহর ও গ্রামীণ অঞ্চলের পরিকল্পনা নবায়ন, এগুলো বিভিন্ন আছে। অর্থনৈতিক প্রস্তুতিও আছে। আর সতর্কতামূলক ব্যবস্থার মধ্যে আছে আপনার হচ্ছে জনগণকে সচেতন করা, বন্যার পূর্বাভাস দেওয়া, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ করে রাখা, তারপর হচ্ছে জরুরি খাদ্য ওষুধ সরবরাহ পদ্ধতি, এগুলোর মধ্যে আছে। দুর্যোগ পরবর্তী কৌশলের মধ্যে আছে আপনার হচ্ছে উদ্ধার কার্যক্রম আছে, ত্রাণ কার্যক্রম আছে, চিকিৎসা সহায়তা আছে, আর নিরাপত্তা আর হচ্ছে শৃঙ্খলা বজায় রাখা আছে। আর পুনর্বাসনের মধ্যে আছে, পুনর্বাসনের মধ্যে আছে বাসস্থান পুনর্নির্মাণ, তারপর হচ্ছে জীবিকা পুনরুদ্ধার, অর্থনৈতিক সহায়তা, সামাজিক সহায়তা, আর হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী উন্নয়ন। আর একাডেমিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটা হচ্ছে আপনার যে প্রেশার অ্যান্ড রিলিজ মডেল, যেটা হচ্ছে পার বলে এটা আর কি। তো এখানে হচ্ছে আপনার যে যে প্রাকৃতিক দুর্যোগ যেটা হয়, এটা শুধুমাত্র সামাজিক দৃষ্টিকোণ থেকে নয়, এটা হচ্ছে আপনার দারিদ্র্য, তারপর অসাম্য, ক্ষমতার অভাব, এগুলো সব কিছুরই ফলাফল হচ্ছে আপনার এই প্রাকৃতিক দুর্যোগটা। এটাকে বলা হয় প্রেশার অ্যান্ড রিলিজ মডেল। তো এটা হচ্ছে এখানে রুট কজ দেখায়, রুট কজ যে ডাইনামিক প্রেশার আর হচ্ছে আনসেফ কন্ডিশন দেখায়। তো রুট কজ হচ্ছে এখানে মেইন উপাদানগুলো কি আর কি, এটা মূল কারণটা কি, এটা হচ্ছে অর্থনৈতিক বৈষম্য, তারপর দুর্বল প্রশাসন, রাজনৈতিক প্রান্তিকতা, সম্পদে অসম প্রবেশাধিকার, আর হচ্ছে আপনার এটা হচ্ছে রুট কজ। কারণ এর ফলে যে হচ্ছে ডাইনামিক প্রেশার তৈরি হয়, সেটা হচ্ছে আপনার অশিক্ষা, তারপর হচ্ছে অশিক্ষা, জনসংখ্যা বৃদ্ধি, দুর্বল অবকাঠামো, নগরায়ন আর নীতিগত ব্যর্থতা। আর এর ফলে হচ্ছে আপনার একটা অসুরক্ষিত অবস্থা তৈরি হয়, যেটা হচ্ছে আপনার ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস, দুর্বল ঘরবাড়ি, তারপর হচ্ছে দুর্বল স্বাস্থ্যসেবা, এটা হচ্ছে পরিবেশ ধ্বংস, এটা হচ্ছে আপনার আনসেফ কন্ডিশন। এগুলা তারপর হচ্ছে বাংলাদেশের প্রয়োগ, এটা হচ্ছে আপনার হচ্ছে রুট কজ, যেমন আমাদের প্রশাসনিক দুর্বলতা আছে, তো হচ্ছে ডাইনামিক প্রেশার, এর মধ্যে হচ্ছে বনজাত নদী দখল আছে, আনসেফ কন্ডিশন, এর মধ্যে আপনার হচ্ছে কাঁচা ঘর, পানিবাহিত রোগ, এগুলো হয় আর কি। আচ্ছা, এরপর 2 নম্বর থিওরি, সেটা হচ্ছে আপনার ডিজাস্টার রিস্ক রিডাকশন থিওরি। এটা হচ্ছে আপনার যে ইউএন থেকে দেয় আর কি। তো ইউএন ডিডিআর সম্ভবত বলে এটাকে। তো সেটা অনুযায়ী আপনার হচ্ছে 2012 অনুযায়ী আপনাকে দুর্যোগ ব্যবস্থা নীতি 2012, এটা অনুযায়ী আপনাকে ব্যবস্থাপন করতে হবে, সাথে সাথে আপনার হচ্ছে ইউএনের সহায়তা নিতে হবে, এটা বলে আর কি। আর রেজিলিয়েন্স থিওরি, যেটা হচ্ছে আপনার হচ্ছে রেজিলিয়েন্স তৈরি করে আর কি, ইকোসিস্টেমের সঙ্গে সে আর কি যাতে কভার আপ করতে পারে, একটা রেজিলিয়েন্স তৈরি করতে পারে। তো এটা 4টা স্তর আছে। একটা হচ্ছে আপনার অ্যাবজর্পটিভ, যেটা হচ্ছে প্রাথমিক আঘাত সহ্য করা, আর হচ্ছে অ্যাডাপটিভ ক্যাপাসিটি, যেটা হচ্ছে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া, আর 3 নম্বর হচ্ছে রেস্টোরেটিভ, যেটা হচ্ছে ক্ষয়ক্ষতি পুনরুদ্ধার, আর 4 নম্বর হচ্ছে ট্রান্সফরমেটিভ ক্যাপাসিটি, যেটা হচ্ছে এরকম পরে আরও দুর্যোগ পরবর্তী কাঠামো উন্নয়ন করা। ওকে, এরপর আছে হচ্ছে আপনার থিওরি অফ প্লান্ট বিহেভিয়ার, যেটা আর কি বলে যে হচ্ছে দুর্যোগ মোকাবেলায় মানুষের আচরণ, এগুলো হচ্ছে আপনার আচরণের উপর নির্ভর করে, তাদের আচরণ নির্ভর করে তাদের মনোভাব, মানদণ্ড, আর হচ্ছে সামাজিক মানদণ্ড, নিয়ন্ত্রণ, অনুভূতি, এগুলোর উপরে আর কি। তো এটা অতটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না। তারপর 5 নম্বর দেখি হচ্ছে আপনার ডিজাস্টার ম্যানেজমেন্ট সাইকেল, এটা হচ্ছে আপনার ওই যে থিওরি, যেটা হচ্ছে আমরা এটাকে বললাম 6টা ধাপ আছে, প্রতিরোধ, প্রশমন, প্রস্তুতি, প্রতিক্রিয়া, পুনরুদ্ধার, উন্নয়ন। এরপর দেখি হচ্ছে আপনার ভালনারেবিলিটি অ্যান্ড ক্যাপাসিটি ফ্রেমওয়ার্ক। তো এটা অনুযায়ী হচ্ছে আপনার যে দুর্যোগ ক্ষয়ক্ষতির পরিমাণ ততটুকু হবে, যেটা হচ্ছে আপনার জনগোষ্ঠীর যে ঝুঁকি প্রবণতা আছে এবং এর যে ক্ষমতা বা ক্যাপাবিলিটি আছে এটার উপরে। যেমন হচ্ছে এখানে রিস্ক ইকুয়াল টু হবে হচ্ছে আপনার হ্যাজার্ড, আপনার হচ্ছে হ্যাজার্ড, তারপর হচ্ছে গুণন আপনার হচ্ছে ভালনারেবিলিটি মাইনাস হচ্ছে ক্যাপাসিটি। ঠিক আছে, এখানে এটা হচ্ছে আপনার রিস্কের যে সমীকরণ, এটা হবে হচ্ছে আপনার হ্যাজার্ড গুণন ভালনারেবিলিটি মাইনাস ক্যাপাসিটি।
তো কোনো এলাকার যদি এরকম দুর্যোগ প্রবণতা বেশি হয়, সেখানে হচ্ছে তাদের মোকাবিলার সক্ষমতা কম হয়, তাদের সেখানে ক্ষতি বেশি হয় আর কি, এটা আর কি বলছে এখানে। আচ্ছা, এখন দেখবো আমরা হচ্ছে তৃতীয় পর্ব, যেটা হচ্ছে জলবায়ু আর কি প্রভাব, যেটা হচ্ছে এখন হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা কীভাবে বৃদ্ধি পায়। ওই যে তাপীয় সম্প্রসারণ হয়, ফলে বরফ গলে যায়, তার ফলে সম্প্রসারণ হয়। তারপর হচ্ছে হিমবাহ আর বরফ গলে, এটা তো আগেই বললাম আমরা। তারপর হচ্ছে ভূগর্ভস্থ পানির নিঃসরণ আর হচ্ছে ভূমিধস হয়। আপনার হচ্ছে এই যে ভূগর্ভস্থ যে পানি আছে, এগুলো কিন্তু হচ্ছে আপনার সরে যায় এবং হচ্ছে সেখান থেকে একটা ভূমিধস হয় আর কি। তারপর হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলে বাংলাদেশের উপর সম্ভাব্য প্রভাব কী হতে পারে। ওই যে আপনার হচ্ছে সবাই এরকম ভূমি আর হচ্ছে বসতিটা হারাবে, তারপর হচ্ছে কৃষি উৎপাদন হ্রাস পাবে, তারপর হচ্ছে মিঠা পানির ঘাটতি আর লবণাক্ততা বিস্তার হবে, তারপর হচ্ছে আপনার জীববৈচিত্র্য আর হচ্ছে বনভূমির ক্ষতি হবে, অর্থনৈতিক অবকাঠামোগত ক্ষতি হবে, তারপর সামাজিক ও মানবিক প্রভাব পড়বে এখানে। আপনার হচ্ছে বাস্তুচ্যুত হবে, জলবায়ু বৃদ্ধি হবে, তারপর হচ্ছে আপনার হচ্ছে এটা হবে। 7 নম্বর হচ্ছে আপনার আন্তর্জাতিক সীমানা হচ্ছে সামুদ্রিক অধিকার নিয়ে সংকট তৈরি হবে আর কি। আপনার হচ্ছে সমুদ্র সীমানা পরিবর্তন হয়ে যাবে, আর হচ্ছে ইজের সংকুচিত হয়ে যাবে, এগুলো আর কি হতে পারে ক্ষতি। এখন গ্রিন হাউস ইফেক্টের প্রভাব বাংলাদেশে আর কি কী কী পড়ে আর কি, সেটা এখানে দেখাচ্ছে। তো হচ্ছে আপনার গ্রিন হাউস ইফেক্টের প্রধান কারণসমূহ আমরা দেখি, ওই যে আপনার কার্বন ডাইঅক্সাইড নির্গমন হয় আর কি। তারপর হচ্ছে শিল্পায়ন আর হচ্ছে আপনার জ্বালানি উৎপাদন আর কি বৃদ্ধি পাচ্ছে। তারপর হচ্ছে বন উজাড়করণ আর হচ্ছে ভূমি ব্যবহার পরিবর্তন হচ্ছে। তারপর হচ্ছে কৃষি ও পশুপালন এর ফলে কিন্তু হয়, আর জনসংখ্যা বৃদ্ধি আর নগরণ এর ফলেও কিন্তু হচ্ছে। এগুলো হচ্ছে বাংলাদেশে এর আর কি মানে গ্রিন হাউস ইফেক্টের প্রধান কারণ হচ্ছে এগুলা। আর হচ্ছে বাংলাদেশে এখন গ্রিন হাউস ইফেক্টের আমরা হচ্ছে প্রভাব দেখি, এই যে সমুদ্রপৃষ্ঠ আর কি ঘূর্ণিঝড়ের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রাও খরা বৃদ্ধি পাচ্ছে, মিঠা পানির সংকট আর লবণাক্ততা বিস্তার হচ্ছে, কৃষি উৎপাদন আর হচ্ছে খাদ্য নিরাপত্তার হুমকি হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, বৈচিত্র্য আর হচ্ছে বনভূমি হ্রাস পাচ্ছে, অর্থনৈতিক আর সামাজিক প্রভাবও আর কি বিভিন্নভাবে পড়ছে, বায়ু দূষণ আর স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে। এগুলো হচ্ছে বাংলাদেশের উপর প্রভাব গ্রিন হাউস ইফেক্টের। তো গ্রিন হাউস প্রভাবের নিয়ন্ত্রণের জন্য হচ্ছে ওই যে কলকারখানার করতে হবে, জ্বালানির জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করতে হবে, সৌরশক্তি এগুলো করতে হবে, বন উজাড়করণ বন্ধ করতে হবে, তারপর হচ্ছে কেমিক্যাল সার ব্যবহার করা যাবে না, বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে, তারপর শিল্প কারখানা দূষণ নিয়ন্ত্রণ করতে হবে, গাছ লাগাতে হবে, শক্তি সাশ্রয় প্রযুক্তি ইউজ করতে হবে, পরিবেশ সংরক্ষণে আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে, আর জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে হবে। ঠিক আছে। তবে হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের হচ্ছে ঘন ঘন যে হচ্ছে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগ আছে, এগুলো হচ্ছে কী কী সেগুলো দেখি আমরা। ঘূর্ণিঝড় আছে, তারপর জলোচ্ছ্বাস আছে, বন্যা, খরা, নদী ভাঙ্গন, জলমগ্নতা বৃদ্ধি, অতিবৃষ্টি আর আকস্মিক বন্যা আর ভূমিধস আছে। ঠিক আছে। তো এগুলো হচ্ছে এখন ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে আপনার কী করতে হবে, এটা হচ্ছে আপনার আগাম সতর্ক ব্যবস্থা, তারপর হচ্ছে উপকূলীয় বাঁধ করতে হবে, নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। আর হচ্ছে জলচাষের ক্ষেত্রে হচ্ছে উপকূলীয় বাঁধ করতে হবে, বসতবাড়ি এগুলো প্ল্যাটফর্মে উঁচু প্ল্যাটফর্মে করতে হবে, তারপর লবণাক্ত সহিষ্ণু ব্যবহার করতে হবে অবকাঠামো, আর মিঠা পানির জলাধার সংরক্ষণ করতে হবে। বন্যার ক্ষেত্রে হচ্ছে আপনার আগে পূর্বাভাস দিতে হবে, তারপর হচ্ছে এরকম ভাসমান কৃষি ব্যবস্থা করতে হবে, তারপর জলাধার খাল আপনার হচ্ছে পুনরুদ্ধার করে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। আর খরার ক্ষেত্রে আপনার হচ্ছে আপনার খরা সহিষ্ণু জাত তৈরি করতে হবে, ভূগর্ভস্থ পানির টেকসই ব্যবহার নিশ্চিত করতে হবে, বৃষ্টি পানি সংরক্ষণ করতে হবে। নদী ভাঙ্গনের ক্ষেত্রে নদী শোষণ আর নদী তীর প্রকল্প বাস্তবায়ন করা যেতে পারে। আর ঝুঁকিপূর্ণ এলাকায় বসতি নিরুৎসাহিত করা যায়, আর হচ্ছে তাদের বিকল্প ব্যবস্থা করা যায়। লবণাক্ততার জন্য হচ্ছে আপনার লবণাক্ত সহিষ্ণু ফসল, তারপর হচ্ছে আপনার উপকূলীয় যে ড্রিপ সেচ, তার স্প্রিংকলার সেচ, এগুলা এগুলা করতে হবে আর কি। তারপর হচ্ছে অতিবৃষ্টি আকস্মিক বন্যার ক্ষেত্রে আগাম ফসল কাটা, তারপর হচ্ছে পাহাড়ি ঢলের প্রবাহ নিয়ন্ত্রণ এগুলো করতে হবে আর কি। আচ্ছা, এখন হচ্ছে বাংলাদেশের নদী খাল দূষণের কারণসমূহ আর হচ্ছে প্রতিকার হচ্ছে এখন দেখি। তো নদী দূষণের আর প্রধান কারণ হচ্ছে আপনার শিল্প বর্জ্য নিঃসরণ, তারপর হচ্ছে নগর বর্জ্য আর সুয়ারেজ নিঃসরণ, তারপর কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, জাহাজ ফেরি থেকে রাসায়নিক তেল নিঃসরণ, প্লাস্টিক ও কঠিন বর্জ্য, নদী দখল ও অবৈধ স্থাপনা অপরিকল্পিত বাঁধ, আর হচ্ছে ইটিপির অভাব, তারপর হচ্ছে প্রশাসনিক দুর্বলতাও আছে। হচ্ছে প্রতিরোধমূলক কী কী করা যায়, ওরা হচ্ছে শিল্প বর্জ্য পরিশোধন হচ্ছে টিভির করতে হবে, আর সহজের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ করতে হবে, কৃষিতে পরিবেশ বান্ধব ব্যবস্থা করতে হবে, প্রেসিশন এগ্রিকালচার, তারপর হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট এগুলো করতে হবে, তারপর হচ্ছে ইন্টিগ্রেটেড আইপিএম যেটা আগে বলে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে নদী পুনঃখনন হচ্ছে দখলমুক্তকরণ করতে হবে, আর প্লাস্টিক নিয়ন্ত্রণ আর হচ্ছে বিকল্প পণ্য প্রচলন করতে হবে, আইন বাস্তবায়ন হচ্ছে প্রশাসনিক নজরদারি করতে হবে। তারপর হচ্ছে আপনার জনগণের সচেতনতা ও শিক্ষা করতে হবে, আর হচ্ছে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি করতে হবে, ট্রান্সবাউন্ডারি যে রিভার পলিউশন ম্যানেজমেন্ট ট্রিটি এটা করতে হবে। কারণ একাডেমি থেকে দেখি যে পলিউটার প্লিজ প্রিন্সিপাল যেটা হচ্ছে জাপানি ইউজ হয়, এটা ইউজ করতে হবে এখানে।
তারপর হচ্ছে এই যে এক্সটার্নালিটি ইন্টারনালাইজেশন, যেটা হচ্ছে আপনার এই যে এক্সটার্নালিটি, যেখানে এখানে যে নেগেটিভ এক্সটার্নালিটি হচ্ছে সেটা কমাইতে হবে। আর পলিটাস পিস প্রিন্সিপাল করতে হবে, ইটিবি করতে হবে। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট 3 ইউজ করতে হবে এখানে। তারপর হচ্ছে আপনার ওই যে আর কি একটা থিওরি আর কি আছে এখানে, ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে IWRM, সেটা এখানে ম্যানেজ করতে হবে, ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে আপনার আর কি করতে হবে, তারপরে যে আপনার ইকোলজিক্যাল মডার্নাইজেশন থিওরি, যেটা আগে বললাম যে হচ্ছে এরকম পরিবেশ উন্নয়ন আর হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন একসাথে করতে হবে আর কি। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল সোশ্যোলজি, যেটা হচ্ছে আপনার শিল্পায়ন যদি পরিবেশ বান্ধব প্রযুক্তি গ্রহণ করে তাহলে দূষণ কমিয়ে উৎপাদন বাড়ানো সম্ভব আর কি, এভাবে আর কি বলে হচ্ছে এনভায়রনমেন্টাল সোশ্যোলজি থিওরিটা। তারপর হচ্ছে আপনার এখানে সবুজ সার্টিফিকেট দেওয়া যায় শিল্পে, ইটিপি হচ্ছে জিরো লিকুইড ডিসচার্জ টেকনোলজি এগুলো করা যায়, আর হচ্ছে পানি পুনর্ব্যবহার করা যায়। আর হচ্ছে ট্র্যাজেডি অফ দ্য কমন, যেটা হচ্ছে সবার আর কি এরকম সবার জন্য ক্ষতি হয় আর কি, তো এটা আর কি করতে হবে, এটার একটা মানে সচেতনতা তৈরি করতে হবে এর বিরুদ্ধে। তারপর হচ্ছে আপনার এনভায়রনমেন্টাল গভর্নেন্স থিওরি, যেটা হচ্ছে আপনার পরিবেশ সংরক্ষণে কেবল রাষ্ট্র নয়, সবাই হচ্ছে নাগরিক, বেসরকারি সংস্থান, এগুলো সব মিলে আর কি অংশগ্রহণ দরকার, তো এটা আর কি এখানে বাস্তবায়ন করতে হবে। তারপর হচ্ছে এবং এই যে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল, তারপর হচ্ছে এগুলো করতে হবে আর কি। আর যে কাসনেটস থিওরি, এটা এখানে ইউজ করা যেতে পারে। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন থিওরি, যেটা হচ্ছে আপনার এটা মানে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করা আমার হচ্ছে পরিবেশ সংরক্ষণ হচ্ছে নাগরিক আর রাষ্ট্র উভয়ের দায়িত্ব আর কি। এনভায়রনমেন্টাল প্রোটেকশন থিওরি আর হচ্ছে ওদিকে হচ্ছে আপনার ওটা কি বললো সবাই মিলে সংরক্ষণ করবে, সেটা হচ্ছে আপনার এনভায়রনমেন্টাল গভর্নেন্স থিওরি। তো এগুলো আর কি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, IWRM, ইন্টার ইন্টার বাউন্ডারি ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট সম্ভবত, এগুলো আর কি আমাদেরকে। তারপর হচ্ছে ইকোলজিক্যাল মডার্নাইজেশন, পলিটিক্যাল পিস প্রিন্সিপাল, এনভায়রনমেন্টাল গভর্নেন্স, এনভায়রনমেন্টাল কাজনেটস কাজ, এনভায়রনমেন্টাল প্রোটেকশন থিওরি, এগুলো একাডেমিক থেকে আমরা এভাবে করতে পারি। এখন থেকে বাংলাদেশে বন্যার প্রকারভেদ আর হচ্ছে মোকাবেলার উপায়। তো বন্যার প্রকারভেদ হচ্ছে মৌসুমী বন্যা একটা আছে, যেটা হচ্ছে আপনার ওই যে মানে বৃষ্টির সময় হয় আর কি বর্ষাকালে, আর জোয়ার ভাটাজনিত উপকূলীয় বাধা। তারপর আকস্মিক আছে একটা, আর হচ্ছে জোয়ার ভাটাজনিত আছে। কারণ বন্যার কারণ ওই প্রাকৃতিক কারণ তো আছেই, যেটা হচ্ছে আপনার ওই যে অতিবৃষ্টি, পার্বত্য উজান, নদীর জলসেচ পরিজমা, জলবায়ু পরিবর্তন, তারপর হচ্ছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এগুলা। আর মানুষ সৃষ্টির মধ্যে আছে নদী ও খাল ভরাট, তারপর হচ্ছে বন উজাড় ও মাটির ক্ষয়, অপরিকল্পিত নগরায়ণ আর ড্রেনেজ ব্যবস্থা, বাঁধ নির্মাণের দুর্বল নকশা, আর হচ্ছে সড়ক ও রেলপথে পানি প্রবাহে বাধা। তারপর হচ্ছে বন্যার প্রভাব, এর মধ্যে অর্থনৈতিক প্রভাব আছে। তারপর হচ্ছে এরকম 24 সালে বন্যায় 43 কোটি টাকা ক্ষয় হয়ে গেছে। তারপর হচ্ছে এরকম কৃষিখাতে প্রভাব আছে, সামাজিক প্রভাব আছে, পরিবেশগত প্রভাব আছে। আর উপায় হচ্ছে আপনার কাঠামোগত ব্যবস্থার মধ্যে আছে হচ্ছে আপনার ওই যে নদী খনন, নাব্যতা রক্ষা, বাঁধ ও তীর রক্ষা, ফ্লাড কন্ট্রোল রিজার্ভয়ার তৈরি করা, আর হচ্ছে নদী পাড়ে বনায়ন করা। আর অকাঠামোগত ব্যবস্থার মধ্যে আছে বন্যা পূর্বাভাস আর সতর্কীকরণ ব্যবস্থা, তারপর হচ্ছে আপনার কমিউনিটি ভিত্তিক দুর্যোগ প্রস্তুতি, নদী ও খাল পুনরুদ্ধার, আঞ্চলিক সহায়তা, এগুলো হচ্ছে অকাঠামোগতের মধ্যে পড়বে। আর হচ্ছে টেকসই আপনার যে হচ্ছে দীর্ঘমেয়াদী, এর মধ্যে পড়বে হচ্ছে আপনার নেচার বেসড সলিউশন, এটা NBS বলে আর কি। এটাকে আর কি যে জলবায়ু নদী পুনরুদ্ধার, ম্যানোগ্রোভ বন রোপণ, আর হচ্ছে প্রাকৃতিক পানি ধারণ ক্ষমতা বাড়ানো। আর হচ্ছে কমিউনিটি রেজিলিয়েন্স ফ্রেমওয়ার্ক, CRF, এটা করা যেতে পারে। এটা হচ্ছে স্থানীয় জনগণকে প্রশিক্ষণ করা যেতে পারে, যাতে তারা এটা আর কি করতে আগে এগিয়ে আসে আর কি। তারপর ডিজাস্টার রিস্ক রিডাকশন, যেটা হচ্ছে সেন্দাই ফ্রেমওয়ার্ক, এটা আর কি এখানে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। আর হচ্ছে পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এটা আর কি করে আর কি কৃষকদের পরে যাতে তাদের রিহ্যাবিলিটেশন ভালো হয় এটার জন্য। আর SDG 3 এখানে করতে হবে। আর ইন্টিগ্রেটেড যে হচ্ছে ফ্লাড ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে IFM, আর হচ্ছে আপনার ইন্টিগ্রেটেড, হ্যাঁ IFM আর কি, এটা করতে হবে আর কি সবার সহায়তা নিয়ে। তো IFM বাস্তবায়ন হচ্ছে আপনার করতে হবে যে পলিসি ইন্ডিকেশন করতে হবে, সব নীতির সমন্বয়, তারপর ইকোসিস্টেম বেসড ফ্লাড ম্যানেজমেন্ট করতে হবে, আর হচ্ছে আপনার এদিকে রিজিওনাল কোঅপারেশন করতে হবে, আর হচ্ছে GIS আর রিমোট সেন্সিং ইউজ করতে হবে। এখন দেখি হচ্ছে আপনার বন্যা নিয়ন্ত্রণের কৌশল কী কী আছে। একটা হচ্ছে ট্র্যাডিশনাল, একটা হচ্ছে আপনার মডার্ন, আর একটা হচ্ছে আপনার ইন্টিগ্রেটেড। ট্র্যাডিশনালের মধ্যে আপনার পদ্ধতি হচ্ছে আপনার হচ্ছে বাঁধ, তারপর হচ্ছে শেষ নালা, নদী খনন, হচ্ছে রিটেনশন বেসিন, ফ্লাড ওয়াল, এগুলো তৈরি করা আর কি। তো এটা হচ্ছে এখানে। আর যেটা হচ্ছে আর কি মডার্ন, সেটার মধ্যে পড়বে যে হচ্ছে আগাম সতর্কীকরণ ব্যবস্থা, ভূমি ব্যবহার পরিকল্পনা, তারপর হচ্ছে কমিউনিটি ভিত্তিক প্রস্তুতি, আর পুনর্বাসন হচ্ছে বিমা নীতি, এগুলো হচ্ছে ফ্লাড ফরকাস্টিং মডেলিং, এটা হচ্ছে GIS, এগুলো হচ্ছে আপনার মডার্নের মধ্যে পড়বে। এটা হচ্ছে নন স্ট্রাকচারাল বা হচ্ছে মডার্ন। তো এখানে হচ্ছে রেজিলিয়েন্স থিওরি আপনি এখানে ইউজ করতে পারেন, যেটা হচ্ছে সবাইকে রেজিলিয়েন্ট করতে হবে। টোটাল ডিজাস্টার ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, যেটা জাপানি ইউজ, সেটা ইউজ করা যেতে পারে। হচ্ছে বাংলাদেশের যে হচ্ছে ফ্লাড ফরকাস্টিং আর হচ্ছে ওয়ার্মিং সেন্টার, এটার আর কি আগাম সতর্কবার্তা নেওয়া যেতে পারে। আর যেটা হচ্ছে ইন্টিগ্রেটেড, যে 3 নম্বরটা বন্যা প্রতিরোধে, সেটা হচ্ছে এখানে মানে প্রাকৃতিক জলভূমি পুনরুদ্ধার করতে হবে, নদী পুনর্নির্মাণ, আর হচ্ছে বন্যা প্রবাহ এলাকা সংরক্ষণ করতে হবে, জলবায়ু অভিযোজন প্রকল্প, আর হচ্ছে আন্তরিক তথ্য বিনিময়, এগুলা করতে হবে।
তো দেখেন নেদারল্যান্ডে কিন্তু যে রুম ফর দ্য রিভার পলিসি তারা নিচ্ছে, তারপর হচ্ছে চীনে নিচ্ছে হচ্ছে আপনার হচ্ছে নদীর প্রাকৃতিক প্রভাব বাড়িয়ে দিচ্ছে তারা হচ্ছে নেদারল্যান্ডে। আর চীনে নিচ্ছে আপনার হচ্ছে স্পঞ্জ সিটি প্রোগ্রাম, যেটার মাধ্যমে শহরের বৃষ্টিপানি সংরক্ষণ করা হয়, আর হচ্ছে মাটি আর উদ্ভিদের মাধ্যমে স্বাভাবিক শোষণ ব্যবস্থা তৈরি করা হয়। বাংলাদেশে নেওয়া হয়েছে হচ্ছে ডেল্টা প্ল্যান 2100, যেটার মাধ্যমে নদী ভূমি এগুলার সমন্বিত বাস্তবায়ন করা হয়। আচ্ছা, তিনটা দেখলাম আমরা। এখন দেখি হচ্ছে আপনার পলিথিন, প্লাস্টিকের ব্যবহার আর হচ্ছে ক্ষতি, এগুলো করণীয়। তো প্লাস্টিক হচ্ছে সারা বছর এরকম এরকম 30 কোটি টন হচ্ছে প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়, তার মধ্যে মাত্র 9% কিন্তু রিসাইকেল করা হয়। তো এখন দেখি যে হচ্ছে এখন প্লাস্টিক আর প্লাস্টিকের সংজ্ঞা কী, যেটা হচ্ছে আপনার যদি ইথিলিন থেকে উৎপন্ন হয়, সেটা আমরা জানি। তো এটা হচ্ছে পরিবেশগত ক্ষতি করে, এর হচ্ছে মাটির ক্ষতি করে, নদীর, তারপর হচ্ছে বন্যপ্রাণী খাদ্য শৃঙ্খলের, এগুলো কিন্তু ক্ষতি করে। এটা হচ্ছে আপনার মাইক্রোপ্লাস্টিক মিশে যায়, ফলে মাটির উর্বরতা কমে যায়। তারপর বায়ু দূষণ আর হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি আছে। তো আমরা যে রেগুলার সমুদ্র থেকে মাছ আহরণ করে খাই, এর মধ্যে কিন্তু 60%-এরই প্লাস্টিক থাকে, ওটা খাওয়ায় কিন্তু আমাদের শরীরের ভালোই ক্ষতি হয়। তো হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এখন দেখবো, বাংলাদেশে হচ্ছে এরকম 30 থেকে 35 পর্যন্ত এরকম প্লাস্টিক পুনঃপ্রক্রিয়াজাত করা হয়। তো এখন এটা হচ্ছে আমরা একাডেমিক দৃষ্টিকোণ থেকে দেখবো, যেটা বলা হয় যে ট্র্যাজেডি অফ দ্য কমন, সবাই এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর হচ্ছে নেগেটিভ এক্সটার্নালিটি, এটাও কিন্তু এখানে হচ্ছে। তারপর ক্ষতিরোধে এখন করণীয় কী কী আছে, এখানে হচ্ছে আপনার যে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস 2020, এটা আর কি বাস্তবায়ন করতে হবে। তারপর হচ্ছে আপনার যে 50 মাইক্রন থেকে যে ছোটো যে প্লাস্টিক কণাগুলো আছে, এগুলো গ্রহণ করা যাবে না। আর জিরো প্লাস্টিক পলিসি 2030, এটা আর কি আপনার প্রণয়ন আর বাস্তবায়ন করতে হবে। এখন হচ্ছে প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প সোনালী ব্যাগ আপনাকে এই নীতিটা বাস্তবায়ন করতে হবে। 3R যেটা আর কি আছে, রিডিউস, রিইউজ আর হচ্ছে আপনার রিসাইকেল, এটা যেটাকে সার্কুলার ইকোনমিতে ব্যবহার করা হয়, সেটা আপনাকে বাস্তবায়ন করতে হবে। আর প্লাস্টিক ফ্রি ফ্রাইডে, এভাবে আমরা কিন্তু একটা জনসচেতনামূলক পরিবেশ সংরক্ষণমূলক একটা কর্মসূচি নিতে পারি। তারপর হচ্ছে পরিবেশ শিক্ষা, এটা তো আমরা আগে বললাম। নগর বর্জ্য ব্যবস্থাপনা করতে পারি আমরা। 2008 সালে যেটা পলিথিন নিষিদ্ধ করা, সেটা আর কি বাস্তবায়ন করতে হবে। রুয়ান্ডাতে করছিল এটা। তারপর হচ্ছে আপনার ভারতে 2022 সালে করছিল। তারপর চীনে হচ্ছে আপনার যে স্পঞ্জ সিটি আর হচ্ছে সার্কুলার ইকোনমি, এর মাধ্যমে কিন্তু প্লাস্টিকের ব্যবহার 30% কমে গেছিলো। আর বাংলাদেশেও যে আপনার সোনালী ব্যাগ প্রকল্প নেওয়া হচ্ছে, এর ফলে কিন্তু একটু একটু করে কমতেছে। তারপর হচ্ছে আপনার নবায়নযোগ্য শক্তি উৎস আর হচ্ছে বাংলাদেশের সম্ভাবনা আর হচ্ছে করণীয়। তো হচ্ছে আপনার বাংলাদেশ যদিও এরকম রিনিউয়েবল সোর্স থেকে এনার্জি চাচ্ছে, কিন্তু পাচ্ছে না। তো এখন এখানে কী করা যায় আর কি, আমাদের যে সৌরশক্তি আছে এটাকে আমরা ইউজ করতে পারি, আমাদের যে ফটোভোল্টাইক প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। আমাদের কিন্তু এরকম 5,000 মেগাওয়াট পর্যন্ত সম্ভাবনা, 50,000 মেগাওয়াট পর্যন্ত আমাদের কিন্তু সম্ভাবনা আছে প্রতিদিন করে উৎপাদন করা। আরও যে ওই যে আপনার যে কক্সবাজার কুয়াকাটাতে যে বাতাস আছে আর কি, এটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা কিন্তু টারবাইন ঘুরিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, যেটা হচ্ছে আপনার এখানে বাতাসের গতি হচ্ছে 5.5 থেকে 7 মিটার পার সেকেন্ড। তারপর জলবিদ্যুৎ, এটা হচ্ছে আপনার যে জলবায়ু যে আপনার কাপ্তাই আছে, তারপর হচ্ছে আপনার ওই যে আছে উত্তরবঙ্গ যে পার্বত্য অঞ্চলগুলো আছে, এখান থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। জৈব শক্তি, যেটা হচ্ছে বছরে 20 বিলিয়ন ঘনমিটার বায়োগ্যাস উৎপাদন করতে পারি আমরা কিন্তু। আরও যে হাকিমপুর, দিনাজপুরে, তারপর তেঁতুলিয়াতে যে হচ্ছে আপনার ভূগর্ভস্থ তাপ আছে, সেখান থেকে কিন্তু আমরা ভূতাপ যে আর কি জিওথার্মাল এনার্জি, সেটা কিন্তু পেতে পারি। তারপর টাইডাল এনার্জি, এটাও কিন্তু যে কুয়াকাটা হচ্ছে মোহনা অঞ্চলে আমরা কিন্তু পাইতে পারি এখান থেকে টাইডাল এনার্জি। ওকে, তারপর বাংলাদেশের বর্তমান অবস্থা এখন দেখি আমরা কী অবস্থা আছে। বাংলাদেশের বর্তমান অবস্থা হচ্ছে এরকম খুব কমই উৎপাদন হচ্ছে, যেটা আর কি 30%-এরও কম আমাদের গ্রিন এনার্জি থেকে আসতেছে, বাকিটা কিন্তু সব জীবাশ্ম জ্বালানি থেকে আসতেছে। তো এখানকার হচ্ছে ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করতে হবে। ওকে, বাংলাদেশ শক্তির প্রয়োজনীয়তা, আচ্ছা, নবায়নযোগ্য শক্তির প্রবণতা, জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে, তারপর কার্বন রিকমেন্ডেশনের ক্ষেত্রে, অর্থনীতি স্থিতিশীলতার ক্ষেত্রে, আর গ্রামীণ বিদ্যুতায়নের ক্ষেত্রে, আর হচ্ছে SDG 7 করার ক্ষেত্রে, বাস্তবায়ন করার ক্ষেত্রে। তো এখন আমরা সম্ভাবনা দেখি, বাংলাদেশের সম্ভাবনা আছে, একটু আগে বললাম, সেটা আর বললাম না। আর তারপর হচ্ছে এখন চ্যালেঞ্জগুলো কি, আমাদের প্রযুক্তি নাই, গবেষণাও নাই। তো হচ্ছে প্রাথমিক স্থাপন ব্যয়ের উচ্চ যে খরচ, সেটা আমরা বহন করতে পারি না। তো সরকারি নীতিরও অসঙ্গতি আছে, বাস্তবায়নে দেরি করে তারা। তারপর জমির অবকাঠামো সীমাবদ্ধতা আছে, আর জনসচেতনার অভাব তো আছেই। আর হচ্ছে বিদ্যমান যে জীবাশ্ম জ্বালানি আছে, এগুলো সম্পর্কে আর কি লবি যে গ্রুপ, এটার কিন্তু হচ্ছে না। আচ্ছা, বাংলাদেশের করণীয় কি, আপনার হচ্ছে রিনিউয়েবল এনার্জি অ্যাক্ট 2008, এটা কিন্তু আপনাকে বাস্তবায়ন করতে হবে। তারপর হচ্ছে গ্রিন ট্যাক্স ইনসেন্টিভ, আর হচ্ছে আপনার ফিড ইন ট্যারিফ পলিসি। তো ফিড ইন ট্যারিফ, এটা কি হচ্ছে, এমন একটা সরকার নির্ধারিত একটা নীতি, যেটা হচ্ছে নবায়নযোগ্য শক্তির যে উৎপাদকরা তাদের উৎপাদিত বিদ্যুৎ নির্দিষ্ট আর কি দামে জাতীয় গ্রিডে বিক্রি করতে পারবে না। যারা হচ্ছে এরকম মানে গ্রিন উপায়ে শক্তি উৎপাদন করছে, এরা হচ্ছে জাতীয় গ্রিডে তাদের যে যে উৎপাদিত যে বিদ্যুৎ, সেটা বিক্রি করে তারা
লাভবান হতে পারবে, এটা হচ্ছে বলা হয় ফিড ইন ট্যারিফ, যেটা FIT বলা হয়, যেটা হচ্ছে কি ফিড ইন ট্যারিফ। তারপর হচ্ছে পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান 2030 অগ্রাধিকার দিতে হবে। তারপর রিনিউয়েবল হচ্ছে আপনার এনার্জি ক্লাইমেট প্রতিষ্ঠা করতে হবে, যেটা হচ্ছে প্রযুক্তি হস্তান্তরের মধ্যে পড়তেছে। আর 3 হচ্ছে আপনার বলছে আঞ্চলিক সহযোগিতা, যেটা হচ্ছে আপনার সার্ক গ্রিড ইন্টিগ্রেশন, এটা করা যেতে পারে। তারপর হচ্ছে বেসরকারি খাতের যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এটা সম্প্রসারণ করতে হবে। আর আপনার হচ্ছে অ্যাওয়ারনেস বাড়াতে হবে, এটা তো অবশ্যই সোলার রুফ ইনিশিয়েটিভ, এটা চালু করতে হবে বা কন্টিনিউ করতে হবে। এখন আমরা দেখি এনার্জি আপনার হচ্ছে একাডেমিক দৃষ্টিকোণ থেকে, এটা হচ্ছে আমরা সবার আগে দেখি এনার্জি ট্রানজিশন থিওরি। এটা কিন্তু আমরা জার্মানি আর ডেনমার্ক, এরা হচ্ছে 20 বছর ধরে এরকম জীবাশ্ম জ্বালানি ধীরে ধীরে কমাচ্ছে। ফলে কিন্তু তারা হচ্ছে জার্মানির যে হচ্ছে এনার্জি উইন্ডি আর হচ্ছে চীনের যে রিনিউয়েবল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটা কিন্তু দুটা কিন্তু সফল হয়েছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট থিওরি, এটা বাস্তবায়ন করতে হবে। আর হচ্ছে ইকোলজিক্যাল মডার্নাইজেশন থিওরি, এটা এখানে বাস্তবায়ন করতে হবে। তবে যে ইউরোপিয়ান ইউনিয়নের যে গ্রিন ডিল আর ডেনমার্কের যে হচ্ছে আপনার উইন্ড কোঅপারেটিভ মডেল, এটা কিন্তু এরই প্রমাণ। তারপর জার্মানি হচ্ছে আপনার এই যে এনার্জি উইন্ড, এটা হচ্ছে এনার্জি ট্রানজিশন মডেলের একটা থিওরি, যেটা তারা বাস্তবায়ন করছে। তারপর হচ্ছে এটা মূল বৈশিষ্ট্য হচ্ছে ফিড ইন ট্যারিফ, যেটা আগে বললাম যে বিদ্যুৎ বিক্রি করতে পারে। তারপর হচ্ছে পাবলিক পার্টিসিপেশন এখানে বাড়াতে হবে। আর তাদের টার্গেট হচ্ছে 2050 সালের মধ্যে 80% বিদ্যুৎ নবায়নযোগ্য শক্তি থেকে আনবে তারা। আচ্ছা, ডেনমার্কে হচ্ছে উইন্ড পাওয়ার সোসাইটি, তারা হচ্ছে 65% এরকম বিদ্যুৎ তাদের কিন্তু বায়ু শক্তি থেকে আসে। আর নেট জিরো ইমিশন তারা 2050 সালের মধ্যে করবে, এটা বলা হয় উইন্ড পাওয়ার সোসাইটি, যেটা হচ্ছে আপনার ডেনমার্কে আছে। আর রিনিউয়েবল ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, যেটা আপনার চীনে আছে, এখানে হচ্ছে বৃহৎ আপনার সৌর বিদ্যুৎ পার্ক তারা হচ্ছে তৈরি করছে। আর তাদের কিন্তু এরকম 35% নবায়নযোগ্য শক্তি কিন্তু এখান থেকে আসে। আর 2060 সালের মধ্যে তারা হচ্ছে চাচ্ছে এরকম কার্বন নিরপেক্ষ হইতে। ওকে, তারপর হচ্ছে ভারত হচ্ছে এখানে ন্যাশনাল সোলার মিশন, যেটা হচ্ছে গুজরাটে তারা একটা অনেক এরকম 180 গিগাওয়াট তাদের বিদ্যুৎ উৎপাদন এখান থেকে তারা করতে পারতেছে, যেটা কিন্তু বড় একটা উন্নয়ন। বাংলাদেশে এরকম গ্রিন যে ডেল্টা ভিশন, তারপর হচ্ছে ইটকল যে সোলার প্রোগ্রাম, এটা বাস্তবায়ন করতে হবে। ওকে, তো এগুলো আমরা দেখলাম। জার্মানিতে ছিল হচ্ছে আপনার এনার্জি ট্রানজিশন থিওরি, যেটা হচ্ছে এনার্জি উইন্ডে, আর হচ্ছে ফিড ইন ট্যারিফ। আর হচ্ছে ডেনমার্কে ইকোলজিক্যাল মডার্নাইজেশন থিওরি, উইন্ড কোঅপারেটিভ মডেল আর কি, এটা নীতির নাম আর কি। আর চীনে ছিল হচ্ছে হাইব্রিড, আপনার হচ্ছে ইটি আর হচ্ছে ইএম, এই দুটো আর কি মিক্স, যেটা মডার্নাইজেশন আর হচ্ছে ট্রানজিশনের মিক্স আর কি এখানে। আর ভারতে ছিল হচ্ছে সোলার মডেল, বাংলাদেশে হচ্ছে সবগুলো মিক্স আর কি। তো এইভাবে আর কি করতে হবে। এখন এখানে কোশ্চেন দিছে কিছু, এই কোশ্চেন হচ্ছে এখানে হচ্ছে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড পরিবেশের টেকসইয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, অবশ্যই না, কারণ সব জায়গায় দূষণ বেশি হচ্ছে। শিল্প উন্নয়ন হচ্ছে আর ধীরে ধীরে, কিন্তু দূষণই কিন্তু বেশি হচ্ছে আর কি এটা। তারপর বাংলাদেশের করণীয় কি, ওই যে আপনার হচ্ছে কার্যকর নীতিগুলো বাস্তবায়ন করতে হবে। হচ্ছে পরিকল্পনা নগরায়ন, হচ্ছে ভূমি ব্যবহার নীতি বাস্তবায়ন করতে হবে, ল্যান্ড ইউজ প্ল্যানিং করতে হবে। আর সবুজ অবকাঠামো আর পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার করতে হবে। পরিবেশ আইন প্রয়োগ আর সেশন জোরদার করতে হবে। আর স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তো এগুলো আর কি করতে হবে আর কি। তারপর আচ্ছা, তারপর হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট যে প্রাকৃতিক দুর্যোগগুলো আছে, এগুলো থেকে দারিদ্র্য অভিবাসন আর সামাজিক ঝুঁকি বৃদ্ধি করছে, এগুলো হচ্ছে আপনার অভিযোজনের যে প্রক্রিয়া, সেটা আলোচনা করতে বলছে এখানে। তো জলবায়ু দুর্যোগ আর দারিদ্র্য বিস্তার হচ্ছে অবশ্যই এখানে। অভিযোজন হচ্ছে আপনার প্রকল্প কৌশল হতে পারে, আপনার হচ্ছে দুর্যোগ সহনশীল কৃষি যে জাত, এগুলো ডেভেলপ করতে হবে। তারপর হচ্ছে বিকল্প জীবিকা সন্ধান করতে হবে। আর সামাজিক নিরাপত্তা কর্মসূচি, তারপর ক্ষুদ্র ঋণ, এগুলো চালু করতে হবে। আর যে প্রাকৃতিক দুর্যোগ আর অভ্যন্তরীণ যে অভিবাসন আছে, এটা রোধ করার জন্য আপনার হচ্ছে ওই যে সহনশীল যে কাঠামোগুলো নির্মাণ করতে হবে, তারপরে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, আর হচ্ছে নিরাপদ পুনর্বাসন পরিকল্পনা করতে হবে। আর সামাজিক ঝুঁকি আর মানব নিরাপত্তার অবনতি, এটার জন্য হচ্ছে আপনার সামাজিক সুরক্ষা, তারপর হচ্ছে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, নারী ও শিশু সুরক্ষা, এগুলো করতে হবে। আর এটা হচ্ছে কমিউনিটি পর্যায়ে আপনাকে সাহায্য করতে হবে। আর দুর্যোগ যে শিক্ষা ভবিষ্যৎ মানব সম্পদ, এগুলোর জন্য আপনার হচ্ছে অভিযোজন কৌশলটাকে আপনার হচ্ছে শক্তিশালী করতে হবে। আচ্ছা, বাংলাদেশের যে জীববৈচিত্র্য সংরক্ষণ সীমাবদ্ধ, তার হচ্ছে নীতিগত এগুলো আলোচনা করতে বলছে। তো অবশ্যই এটা মানে সচেতনতা সৃষ্টি করছে, কিন্তু আর কি অতটা বাস্তবায়নের যে অভাব, এর ফলে কিন্তু এখনও আলোর মুখ দেখে নাই। তারপর হচ্ছে স্থানীয় জনগণকে অন্তর্ভুক্ত করতে হবে, এটা যেটা সরকার পাচ্ছে না। এগুলো করলে আর কি মোটামুটি উন্নয়ন হবে। তারপর হচ্ছে নগরায়ন ও শিল্পায়নের প্রভাবে বাংলাদেশের পরিবেশগত ভারসাম্য টেকসই পরিচালনা করতে পারছে না অবশ্যই, কারণ শিল্প পর্যায়ে বেশি উৎপাদন হচ্ছে। তারপর এদিকে পরিকল্পনা নগরায়নের অভাবে সব আর কি বর্জ্যগুলো সব নদী নালা সব ধ্বংস করছে। তারপর এদিকে পরিবেশগত অবক্ষয়, এরকম স্বাস্থ্যের প্রতি তাদের বিরূপ পরীক্ষা সৃষ্টি করছে। তো ধন্যবাদ, এগুলাই ছিল।